উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আলোচনায় থাকবেনই, এটা মোটামুটি নিশ্চিত। এবং বলা বাহুল্য তার এই আলোচনায় থাকা নেতিবাচক কারণে। আমি স্মরণ করতে পারি না তিনি খুব পজিটিভ কারণে আলোচিত হয়েছেন। নানা রকম সমস্যা, তিনি তার পিতা তার পিস্তল নিয়ে বা পিস্তলের গুলির ম্যাগাজিন নিয়ে যাওয়া, এয়ারপোর্টে বরাদ্দ দেওয়া, ইত্যাদি ইত্যাদি বহু কিছু সেনাপ্রধানের বিরুদ্ধে মন্তব্য করা, রীতিমতো চ্যানেলে ইন্টারভিউ দিয়ে। যাই হোক, এবারও তিনি আলোচনায় এসেছেন নেতিবাচক খবরে। তিনি ঢাকায় ৩টা আসনে মূলত বেশ কিছু টাকা বরাদ্দ দিয়েছেন। চোখ বন্ধ করে আমরা নিশ্চয়ই ধারণা করতে পারছি, মধ্যে ঢাকা 10ও আছে। কোন কোন আসনে দিয়েছেন, কী কী দিয়েছেন, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে তার প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড, কিছুদিন আগের কথা, যেটি নিয়ে আমরা তুমুল সমালোচনা করেছি, অন্তত আমি করেছি, এবং আমি এই সমালোচনাকে খানিকটা হাসিনার সাথে তুলনা করেছি। ঘটনাটা হচ্ছে, তিনি এলজিইডির গ্রামীণ অবকাঠামো যে উন্নয়ন আছে তার বরাদ্দের জন্য কুমিল্লা, এমনিতেই একটা র্যাঙ্কিং আছে, সেই রিপোর্ট আমরা দেখতে পেরেছি, যেখানে গ্রামীণ অবকাঠামো মানে রাস্তা সহ অন্যান্য অবকাঠামো র্যাঙ্কিংয়ের দিক থেকে কুমিল্লার অবস্থান বেশ উঁচুতে, অর্থাৎ ওখানে খুব ভালো অবস্থা আছে। কিন্তু কুমিল্লাতে তিনি অনেক বেশি বরাদ্দ দিয়েছেন, এবং সবচেয়ে বেশি বরাদ্দ। অ্যান্ড সারপ্রাইজিংলি, অথবা সারপ্রাইজিংলি না, সেটা হচ্ছে তার আসনে তিনি 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন কুমিল্লা, তখন তিনি যেই আসনে নির্বাচন করবেন বলে কথা হচ্ছিল। এবং আরেকটা উপজেলা যেটায় হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন বলে কথা হচ্ছে, তাতে 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই টাকা কতটা টাকা, তার একটা ছোট্ট ইন্ডিকেটর আপনাদেরকে জানাই। আমি আগে এটা নিয়ে কথা বলেছি, সেখানে বলেছিলাম একটা উপজেলায় 450 এবং 350 কোটি টাকা, যেখানে অসাধারণ অবকাঠামো আছে তুলনামূলকভাবে। আর কিছু জেলা আমি একটু পড়ি, পিরোজপুরে 13 কোটি টাকা, পুরো জেলায় 13 কোটি টাকা, খাগড়াছড়ি 14, ঝালকাঠি 15, রাঙামাটি 16, কক্সবাজার 16, জয়পুরহাট 17। মানে এই কয়েকটা জেলায় 13 থেকে 17 কোটি টাকা গোটা জেলায় দেওয়া হয়েছে। আর একটা উপজেলায় 450 কোটি টাকা, এবং পুরো কুমিল্লাতে 2000 কোটি টাকার বেশি ছিল। কথাটা কেন শেখ হাসিনার সাথে তুলনা করছি সেটা একটু বলা ভালো। এই শেখ হাসিনার সময় এটা নিয়ে আমরা খুবই শোরগোল করেছিলাম, এবং একটা পর্যায়ে এটা নিয়ে ঝামেলাও হয়েছিল। সেটা হলো বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি যে বরাদ্দ আছে, সেই বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ আমরা যেটা অনুমান করি সেটা ঢাকায়, ঠিক আছে, চিটাগংয়ের সেকেন্ড, এটাও অনুমিত। কিন্তু গোপালগঞ্জ জেলায় 5 এটা 2019 সালের একটা স্টাডির রিপোর্ট, গোপালগঞ্জ জেলায় 5.36% বরাদ্দ, একটা জেলায় 5.37। এটাকে আমরা তুলনা করব রংপুর বিভাগে 3.13%। রংপুর বিভাগে 8টা জেলা আছে, এবং এই 8টা জেলার মধ্যে 6টা জেলাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র 10টা জেলার মধ্যকার জেলা। তার মানে একটা গোটা বিভাগে অর্ধেকের খানিকটা বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে গোপালগঞ্জের তুলনায়। আসিফ মাহমুদকে আরেকটু ছাড়িয়ে গেলেন শেখ হাসিনাকে, 450 কোটি টাকা তার উপজেলায় দেন, আরেকটা জেলায় দেন 13 কোটি, 15 কোটি, 17 কোটি টাকা। এবার যেটা নিয়ে গতকাল থেকে কথা হচ্ছে, ঢাকায় খুবই ইন্টারেস্টিং, এবং আমি অবাক হই যে দিনে দুপুরে এই ধরনের কাজ করা হচ্ছে, দিনে দুপুরে ডাকাতির মতো। এগুলো ডাকাতি না হলে এগুলো অত্যন্ত অনৈতিক, অন্যায়, এবং প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড থাকার পরও করা। 274টা ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে পুরো ঢাকায়। এর মধ্যে একটা মাত্র পড়েছে 3টা আসনের বাইরে, মানে 273টাই পড়েছে 3টা আসনে। 20টা সংসদীয় আসন আছে, এর মধ্যে একটা পড়েছে বাইরে, 3টার মধ্যে সব। 273টার মধ্যে কোন কোন আসনে? ঢাকা 9, ঢাকা 10, ঢাকা 11 এলাকায়। বিবিসি বাংলা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখতে পেয়েছে অর্ধেকের বেশি, অর্থাৎ 145টা মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অবস্থান ঢাকা 10 অন্তর্ভুক্ত ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এবং নিউ মার্কেট এলাকায়। কিছুদিন আগে আমরা খেয়াল করেছি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সিটে গিয়ে ভোটার হয়েছেন, এবং তিনি এখান থেকেই নির্বাচন করবেন বলে কথা তৈরি হয়েছে। এর বাইরে ঢাকা 9 এবং 11 কেন ইন্টারেস্টিং, এখানেই দেয়া আছে। সেটা হলো এর মধ্যে একটাই নির্বাচন করছেন নাহিদ ইসলাম, আরেকটায় তাসনিম জারা। সো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বরাদ্দ দিয়েছেন ওই জায়গায়। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি যা যা বলছেন যে কে কে চেয়েছে আমি জানি না, বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। শিশু, উনি টানেন না, কিন্তু ওনার মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, একটা ন্যূনতম লাজ লজ্জা যদি থাকে, ন্যূনতম গণতান্ত্রিক মানসিকতা যদি থাকে, আমরা এই সরকার নির্বাচিত না, কিন্তু এই সরকারের ন্যূনতম একটা গণতান্ত্রিক মানসিকতা আছে বা থাকা উচিত বলে আমরা মনে করি। যে ভদ্রলোকের ইতপূর্বের একটা ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে,
সেটার পর তিনি একই কাজ আবার করলেন এবং কেয়ার করলেন না। এটা ঢাকার বুকেও উনি একই কাজ করলেন। এবারকার বরাদ্দ যে অনেক বড় অঙ্কে তা না, এগুলো খুব বড় অঙ্কের বরাদ্দ না, কিন্তু তারপরও পুরো ঢাকা জেলায় 20টা আসনের মধ্যে 3টা আসনে সব দিয়ে দিয়েছেন এবং নিজের আসনে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছেন। মানে ন্যূনতম কেয়ার না করা, কতটা তাচ্ছিল্য করা, এগুলো প্রত্যেকটা স্বৈরাচারের সময়কার, শেখ হাসিনার সময়কার আচরণের মতো ছিল। আমি শুধু আসিফ মাহমুদের কথা বলছি না, আমি প্রধান উপদেষ্টাকে এর সাথে রিলেট করতে চাই। এর আগে যখন ওই বরাদ্দটা হয়েছিল, এটা একনেকে হয়েছিল, কারণ বরাদ্দ যখন 50 কোটি টাকার বেশি হয় কোনো প্রকল্প, আমরা জানি সেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে আর হয় না, এক্সিকিউটিভ কমিটি অন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা ইসিএনসিতে হয়। তার মানে প্রধান উপদেষ্টা নিজে চেয়ার করেছিলেন সেই মিটিংয়ে যেখানে এটা বরাদ্দটা পাশ হয়েছিল। তো তিনি কি করেছিলেন তখন? এরপর যখন শোরগোল হয় তিনি কি জানতেন না? এখন যখন আবার হচ্ছে তিনি কি কোনো পদক্ষেপ নেবেন? আমি মনে করি না নেবেন। কারণটা কি আমি ঠিক জানি না। আমি বহুবার এই কারণ খোঁজার চেষ্টা করেছি, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই এক ব্যক্তি, তার বাবার কন্ট্রাক্টারি, তার বাবার বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িত, বিভিন্ন রকম সন্ত্রাসের সাথে জড়িত থাকা, তিনি নিজের যে কথা বলছিলাম যে অস্ত্রের ম্যাগাজিন সহ ধরা পড়া, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে মারাত্মক কনফ্লিক্ট তৈরি করার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন সচেতনভাবে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে। এত কিছুর পরও প্রধান উপদেষ্টা কেন কোনো ব্যবস্থা তার প্রতি নেয়নি? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব বলেন যে তিনি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন, ফোন করে কি কি কথা হয়েছে প্রায় তার এই স্টোরির মধ্যে আছে। ইয়েস, ইটস এ পার্ট অফ আওয়ার হিস্ট্রি। তো ডক্টর ইউনূসকে আসিফ মাহমুদ তাকে ফোন করেছেন বলে সেই কৃতজ্ঞতা বোধ চালিয়ে যাচ্ছেন? আমি আসলে জানি না। এই একজন ছাত্র উপদেষ্টা অন্তত যে পরিমাণ বদনাম সরকারের জন্য করেছেন এটা অকল্পনীয়। আমার হঠাৎই এখন আমার সাথে মনে পড়লো তার এপিএসকে দুর্নীতির দায়ে দুদক তদন্ত করছে, তার বিদেশে যাওয়া স্থগিত আছে এবং তাকে পদ থেকে সরানো হয়েছে। মানে এটা কি হয় যে এপিএস দুর্নীতিবাজ কিন্তু উপদেষ্টা নন? এপিএসের ক্ষমতা কোত্থেকে আসে সেটা তো আমরা বুঝি। আমি বলছি না তিনি নিশ্চিতভাবেই দুর্নীতিগ্রস্ত, এটা প্রমাণ হওয়ার আগে কিছু না। আমি আগেও বলেছি সরকারের উচিত ছিল বা দুদকের উচিত ছিল যে আসিফ মাহমুদকে ডাকা, জিজ্ঞাসাবাদ করা। এই জিজ্ঞাসাবাদ মানে এই না যে তিনি দুর্নীতি করেছেন। যার এপিএসকে নিয়ে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে, অভিযোগ উঠেছে এবং দুদক সেটাকে কগনিজেন্সে নিয়েছে, তাহলে উপদেষ্টাকে নেয়নি কেন? আমি ঠিক জানি না যে এই উপদেষ্টা কেন এরকম করলেন। কিন্তু যেটা সবচেয়ে দুঃখের জায়গা সেটা হচ্ছে আমরা যখন এই তরুণরা যখন বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, জীবন বাজি ধরেছিলেন, শিওর আসিফ মাহমুদও তাদের একজন, সামনে থাকাদের একজন, তারা একটা স্বৈরাচারী, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সুতরাং তাদের কাছ থেকে অন্তত তাদের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে। স্বৈরাচারী মানসিকতা থাকবে না, আমি মানুষকে থোড়াই কেয়ার করি এই মানসিকতা থাকবে না। কিন্তু সেটাই দেখা যাচ্ছে। এগুলো আবারও বলছি, এগুলো হাসিনার অ্যাটিটিউড। তুমি আমাকে কি বললে তাতে আবার কি আসলো গেল, আমি দেখিয়ে দিলাম আমি কেয়ার করি না। কুমিল্লার বরাদ্দ নিয়ে এত কথা হলো, তারপর আবার উনি এখানে করিয়ে দেখিয়ে দিলেন এবং এমন সব কথা বলছেন। আবারও সেই স্বৈরাচারীরা এরকম বলে, সবাই মনে করে যাবতীয় বুদ্ধি তাদের ঘটেই আছে আর সবাই স্টুপিড। আমাদেরকে ঠিক একইভাবে কথা বলছেন। এটাই হতাশার জায়গা, ভীষণ হতাশার জায়গা। এমনকি আমি ব্যক্তিগতভাবে মনে করি নাহিদ ইসলাম বা তাসলিম জারাদেরও উচিত হয়নি এই বরাদ্দগুলো এই জায়গায় নেওয়া। কারণ আমরা এখনও টেকনিক্যালি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এনসিপি বলছি না, যদিও খুবই সম্ভাবনা তিনি তাদের সাথেই যুক্ত হবেন। বরাদ্দ দেখে বলা যায় এর আগে তিনি হাসরাত আবদুল্লাহকে বরাদ্দ দিয়েছেন, এবার নাহিদ এবং জারাকে দিয়েছেন। নাহিদ এবং জারার উচিত হয়নি, তারা নতুন রাজনীতির কথা বলছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, তাদের এই চর্চায় এই দৌড়ে থাকা ঠিক হয়নি আমি মনে করি। একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকে বলতে পারেন যে আমি আমার এলাকায় জন্য তদবির করব, কাজ করতে পারি, কিন্তু তার উপরে আমাদের একটা জরুরি কথা হওয়া উচিত। আমরা যদি ন্যূনতম একটা স্টেট বুঝি, একটা স্টেটকে যদি আমাদের প্রয়োজনীয় জায়গা বলে মনে করি, যে এখানে কার কোথায় প্রয়োজন আছে। ওই যে বললাম গোপালগঞ্জে শেখ হাসিনা না, ধরলাম কেউ একজন নিয়ে গেল, আর একটা গরিব যে উপবিভাগ বাংলাদেশের সবচেয়ে গরিব, সে রংপুরে বরাদ্দ হবে না। কেউ যদি মনে করেন আমার এলাকায় ভোটের জন্য আমি ওকে বঞ্চিত করে আনবো, এটা সভ্যতা না, এটা নতুন রাজনীতি না, কোনোভাবেই না। ঠিক একইভাবে আমি মনে করি নাহিদ বা জারারও উচিত হয়নি তাদের এই আসনগুলোর কথা মাথায় রেখে বরাদ্দ চাওয়া, বরাদ্দ বাড়ানো। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা নতুন করে কিছু বলার নেই, উনি আরও কিছু ঘটিয়ে যাবেন আমি ধারণা করি তফসিল ঘটনার আগ পর্যন্ত, কারণ উনি কাউকে কেয়ার টেয়ার করেন না। কারণ ডক্টর ইউনূসের ছাতা বা ব্ল্যাঙ্ক চেক
তার প্রতি সম্ভবত আছে।